তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে এখন কোভিড-19 চলতেছে। তারপরে উপর চলতেছে শীতের মৌসুম। এই শীতের মৌসুম আমাদের ওয়ার্ডে পরিপূর্ণ রোগী থাকে। তার ভিতরে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয় সেটা হলো অ্যাকুট এলবিএফ অথবা ক্রনিক এলবিএফ পেশেন্টগুলা, অথবা দেখা যায় আইসিএম, ডিসিএম। হ্যাঁ, তো এই সমস্ত রোগীগুলা বেশি হসপিটালে ভর্তি হয়, ভর্তি হয়। এই সমস্ত রোগীদের কিভাবে আমরা খুব সহজে চিকিৎসা দিতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমাদের অ্যাকুট এলবিএফ এই ক্লাসটা আমাদের লাইভ হবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাসের আজকে প্রেজেন্টার হচ্ছে আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সকলের প্রিয় স্যার গোবিন্দ পাউল স্যার। ইনশাআল্লাহ সে আজকে ক্লাসটা নেবেন। আর উপস্থাপক হিসেবে আমাদের স্যার থাকার কথা, যদিও সে এখন আসে নাই। আমাদের কনসালটেন্ট, যে সকলেই চেনেন এবং সকলের প্রিয় মানুষ, ইন্ডিভার রাইটারের মালিক, সে হচ্ছে জহির মোহাম্মদ শহীদ স্যার। হ্যাঁ, জহির স্যার নেবে সকলেই চেনেন এবং খুবই ভালো একজন স্যার, যার কথা আমাদের এই গ্রুপে সে একজন অ্যাডমিন। আমাদের গোবিন্দ পাউল স্যারও আমাদের অ্যাডমিন। তো আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ, এই গ্রুপের অ্যাডমিন এবং ফাউন্ডার হিসেবে, যে আমার মেইন টার্গেটটা হচ্ছে যে আপনাদের কাছ থেকে যাতে ইজিলি আমরা সবকিছু শিখতে পারি, আমাদের জুনিয়র ভাইদের কাছ থেকে আপডেট তথ্যটা দিতে পারি, কিভাবে আমরা হসপিটালাইজেশন করলার পর অথবা চেম্বারে পেশেন্ট ম্যানেজ করতে পারি, সেই বিষয়। শুধু আজকের ক্লাস না, প্রত্যেকটা বিষয়ই যাতে আমরা ইজিলি ই করতে পারি, এইটাই। তো স্যাররা খুব খুশি হন যদি আপনারা লাইভ কোশ্চেন করেন। এইটা যখন এর আগে একটা ক্লাস নিয়েছিলেন স্যার, তো স্যার তখন বলছিল যে আমি এটা পছন্দ করি না যে আমাকে যদি কোশ্চেন না করা হয়। তার মানে আমি খুব খুশি হই যদি কেউ আমার কাছে লাইভ কোশ্চেন করে। তো লাইভে কোশ্চেন করবেন, কারণ আমাদের এখন শেখার সময়। সিনিয়র স্যারদের কাছ থেকে যদি আমরা শিখে নিতে পারি, এটা আমাদের জীবন, সারা জীবনে কামাই হবে। সারা জীবন আমাদের তো এটা করেই করতে হবে, রোগীর সেবা হবে, এক কথায় এটা করে খাইতে হবে, সহজ কথা। আমরা তো আর গাড়ি চালাইতে পারবো না, আমরা তো আর অন্য চাকরি করতে পারবো না, শিখছি ডাক্তারি করে খাইতে হবে, তাই না? তো এই বিষয় যত খুব সহজে আমরা আয়ত্ত করতে পারি এবং সহজে মানুষকে সেবা দিতে পারি, যার দ্বারা আমাদের দুনিয়াও হবে, ইনশাল্লাহ আখেরাতও হবে। এই জন্য ওই নিয়েই আমরা শিখবো। হ্যাঁ, ঠিক আছে। এইটা আমার রিকোয়েস্ট। তো স্যারকে আমি আনতেছি, আমি এখন স্যারকে ফোন দিতেছি। স্যার হয়তো বা কোনো কারণে একটু ব্যস্ত আছে, আমি একটু ফোন দিই স্যারকে। আমাদের জানেন আমাদের, জি স্যার, আমরা ওয়েট করতেছি স্যার আপনার জন্য, আসলে ভালো হয় স্যার। এই দেখছেন স্যার কি বলতেছে। স্যার কিন্তু আমি স্যার আগে ওদের সাথে কথা বলতেছি, মানে আমাদের সিনিয়র ভাই বোনদের সাথে। হ্যাঁ, ফেইজে আসবে। জি জি, এবং সবাই ডাক্তার স্যার, সবাই ডাক্তার, লাইভ কোশ্চেন করবে। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। না না, ঠিক আছে স্যার। জি স্যার, আসেন 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 আসেন। তো দেখছেন স্যার কি বললো। স্যারে হলো, স্যারের চায় যে স্যারকে কোশ্চেন করেন, স্যারকে জ্বালান। ঠিক আছে। তো আমি এটা আপনাদের কাছে খুব রিকোয়েস্ট করবো, এবং এই লিঙ্কটা আপনারা আপনাদের বন্ধুদের দিয়ে দিতে পারেন। যারা এখন আসে নাই তাদের একটু নক করলে ভালো হয়। আমাদের টার্গেটটা কি, আমাদের এই গ্রুপটার টার্গেটটাই হচ্ছে যে আমি নিজে যা জানি অপর ভাইকে জানাবো। হ্যাঁ, অপর ভাইয়ের কাছ থেকে আমি শিখবো, সে আমার জুনিয়র হোক, সে আমাদের সিনিয়র হোক, সকলের কাছ থেকে আমরা শিখবো। এবং আমাদের দেখেন, আমরা অনেক কিছু বইতে পড়ি, অনেক কিছু বইতে পড়ি। হ্যাঁ, কিন্তু বাস্তব জীবনে সেটা আমরা ভুলে যাই। বাস্তবে কিভাবে পেশেন্ট ডিল করতে হবে, কিভাবে পেশেন্ট দেখতে হবে, সেইটা কিন্তু এইটা অনেকেই আমাদের শিখায় না। আলহামদুলিল্লাহ, এটা খুবই ভালো যে আমাদের কিছু স্যার পাইছি যারা শেখার জন্য আগ্রহ প্রকাশ করে। যেমন আমাদের গোবিন্দ পাল স্যার, সে না মানে শেখানোর জন্য ব্যাকুল হয়ে যায়, স্যারকে নক দিলেই হয়। হ্যাঁ, তারপর আমাদের গ্রুপের আর একজন অ্যাডমিন স্যার, যেমন আমি জহির মোহাম্মদ শরীফ স্যারের কথা বলতেছি। হ্যাঁ, যে এই স্যার, সে মানে মানুষকে শেখানোর জন্য দেখেন সে এত হয়ে গেছে
এত পপুলার একজন মানুষ, কিন্তু সে এখন পর্যন্ত চেম্বার করে না। দেখছেন কত ভালো, খুবই ভালো, সুতরাং খুবই জরুরি একটা। তো আমি যেটা বলতেছিলাম যে আপনারা সকলের প্রতি বিনীতভাবে রিকোয়েস্ট, সেটা হচ্ছে স্যারকে লাইভ কোশ্চেন করবেন। আপনাদের মনের যে কোনো কোশ্চেন স্যারকে কোশ্চেন করবেন, স্যার খুব খুশি হন যদি কোশ্চেন করেন আপনারা। তো দয়া করে অবশ্যই একটু কোশ্চেন করলে ভালো হয়। আর লিঙ্কটা আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে থাকেন। অনেকেই এখন আসে নাই, এসে পারে নাই। কেন শেয়ার স্ক্রিন কই?
জি স্যার, আমি আপনাকে মডার করতেছি স্যার, জাস্ট হ্যান্ড ওভার করতেছি স্যার। শেয়ার স্ক্রিন লাগবে তো। জি স্যার আমি দিতেছি এখন। শুধু শেয়ার স্ক্রিনের অপশনটা রাখো, তাহলে তো হয়। জি শেয়ার স্যার স্ক্রিন আপনাকে দিয়ে দিচ্ছি এখন। এখন পারবেন স্যার। তো এখন এখানে এটা ডাবল ক্লিক, একটা ক্লিক করুন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের যে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে অ্যাকুডেল এলভিএফ অথবা আমরা হার্ট ফেইলুর, যে খুবই গুরুত্বপূর্ণ টপিক। এখন শীতের সময় মোস্ট অফ দ্য পেশেন্ট হসপিটালাইজেশনের অন্যতম কারণ কার্ডিওলজি ডিপার্টমেন্ট অথবা অন্য মেডিসিন ইউনিটে। তো সুতরাং আমাদের এই টপিকটা ইনশাআল্লাহ আমরা খুব সহজেই শিখবো। বিভিন্ন কারণে আমাদের এলবিএফ হতে পারে। তো আমি সকলের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আমাদের আজকের এই ক্লাসটা পরিচালনা করবেন আমাদের সম্মানিত গ্রুপের অ্যাডমিন এবং সবার সবচেয়ে প্রিয় স্যার, সকলের ভালোবাসার স্যার, সেটা হচ্ছে আমাদের গোবিন্দ পাল স্যার, যিনি আমাদের গ্রুপের জন্য অনেক কিছুই করতেছেন, আলহামদুলিল্লাহ ভবিষ্যতে করবেন। তো আমরা সকলের কাছে বিনীত রিকোয়েস্ট করব, স্যারের যে কোনো ধরনের কোশ্চেন স্যারকে করবে। স্যার যখন কোশ্চেন করবে অথবা কোনো কিছু যদি আপনার জানা থাকে, স্যার যখন বলবে যে এখন কোশ্চেন সেশন, তখন আপনারা কোশ্চেন করলে ভালো হয়। ধন্যবাদ। তো এই অবস্থায় আমি আমাদের ক্লাসটা নেওয়ার জন্য আজকে আমাদের স্যারকে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি। গোবিন্দ পাল স্যার, প্লিজ আপনি আজকে। থ্যাংক ইউ সাইদুর রহমান সাইদ। থ্যাংক ইউ ডক্টর সাইদুর রহমান সাইদ, most potential and academic doctor, beloved Dr. Saidur Rahman, and also admin of this group. And most welcome everybody. Good evening. আশা করি সবাই ভালো আছে। করোনা ডে বাই ডে একটু বাড়ছে শীতের সময়, তো বি কেয়ারফুল। সেফটি, নিজের সেফটিটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের সেফটি, নিজে আক্রান্ত হলে নিজে পরবর্তীতে কোনো মানে ডিভাস্টেটিং আউটকাম যদি হয়, কারো মৃত্যু যদি হয়, সেটা একটা সংখ্যা হিসেবে পরিগণিত হবে, তাছাড়া আর কিছুই নাই। ফ্যামিলির প্রবলেম হবে। তুমি হয়তো চলে যাব, কিন্তু ফ্যামিলির এটার যে ইফেক্ট, সেটা ফ্যামিলিতে পড়বে। এনিওয়ে, আই লাইক টু স্টার্ট হার্ট ফেইলিউর। For more perceptible or understandable, I like to use two languages, both English and Bengali. হার্ট ফেইলিউর, সবাই আমরা জানি হার্ট ফেইলিউর সম্পর্কে। হার্ট ফেইলিউর সম্পর্কে বিভিন্ন গাইডলাইন আছে, বিভিন্ন বইয়ের মধ্যে বিভিন্নভাবে লেখা আছে, এটার ডেফিনেশন আছে বিভিন্নভাবে, এটার ক্লাসিফিকেশন আছে বিভিন্নভাবে। কিন্তু মোস্ট টিপস, ট্রিক্স এবং প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ, হার্ট ফেইলিউর ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্ট, এটা কিন্তু মোর প্র্যাকটিক্যাল যেটা, সেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। অনেক কিছু আমরা গাইডলাইন থেকে মুখস্থ করতে পারবো, কিন্তু প্র্যাকটিক্যালি কিছু কিছু জিনিস যেগুলা আমরা ওয়ার্ডে যদি না যাই, পেশেন্ট যদি ফেস না করি, তাহলে এটা শিখতে পারবো না। এবং লার্নিং, টিচারদের যে হার্ট ফেইলিউর সম্পর্কে টিচাররা যে বিভিন্ন রাউন্ড দেওয়ার সময়, ওয়ার্ড রাউন্ড দেওয়ার সময় বা ক্লাস নেওয়ার সময় যে কিছু কিছু জিনিস এক্সেপশনাল বা এক্সট্রা কিছু জিনিস বলা হয়, সেই জিনিসগুলো কিন্তু বইয়ের মধ্যে থাকে না।
আমি আজকে সেই জিনিসগুলো কিছু কিছু বলার চেষ্টা করব আর কি। হার্ট ফেলিউরের যে ডেফিনেশন সেটা এটা বইয়ের মধ্যেও লেখা আছে, গাইডলাইন লেখা আছে, এটা আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদের। এটা আমি একটু ইয়েতে নিয়ে আসি, স্লাইড প্রেজেন্টেশন ভিউয়ে। এর আগেও আমি এটা একবারই করেছি, তারপরে আমি আবার এটা মানে ডেফিনেশনটা আবার বলছি। Heart failure is a clinical syndrome characterized by typical symptoms, shortness of breath or dyspnea, অথবা respiratory distress, ankle swelling and fatigue that may be accompanied by signs like raised jugular venous pressure, rales or basal crepes or crepitation, and peripheral edema caused by structural and or functional cardiac abnormality resulting in a reduced cardiac output and or elevated intracardiac pressure at rest or during stress. আরো অন্যভাবেও ডিফাইন করা যেতে পারে। তো এটা একটা ডেফিনেশন হার্ট ফেলিউরের। এটা একটা ক্লিনিক্যাল সিনড্রোম, দ্যাট মিনস সিমটম কমপ্লেক্স, অনেকগুলা সিমটম থাকবে, সাইন থাকবে, এটা মিলেই হার্ট ফেলিউর। সেই হার্ট ফেলিউর, অ্যাকুট হার্ট ফেলিউর আছে, ক্রনিক হার্ট ফেলিউর আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় কোথায় যেতে বলতেছে? ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, অসুবিধা নেই, নো প্রবলেম নো প্রবলেম, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো হার্ট ফেলিউর ডেফিনেশন হলো, এখন একটা পেশেন্ট, এল্ডারলি মেল অর ফিমেল পেশেন্ট যখন শর্টনেস অফ ব্রেথ নিয়ে আমাদের ওয়ার্ডে আসে, এটা কার্ডিওলজি ডিপার্টমেন্টে অথবা মেডিসিন ডিপার্টমেন্টে যে কোনো ইয়েতেই আসতে পারে, ডিসিপ্লিনে আসতে পারে, স্পেশালি কার্ডিওলজি এবং মেডিসিন। এর আগে কখনো শ্বাসকষ্ট ছিল না, নিউ অনসেট শর্টনেস অফ ব্রেথ। অলওয়েজ শুড keep in mind heart failure at first and until otherwise proved other than heart failure, but at first should think about the heart failure, new onset, elderly person, shortness of breath, severe shortness of breath, লাইক একটা 60 বা 65 বছর বা 70 বছরের একটা মেল অর ফিমেল পেশেন্ট, যদি তার প্রথম সিভিয়ার শর্টনেস অফ ব্রেথ, এরপর তুমি তো এক্সামিনেশন করবে, তুমি পালস, ব্লাড প্রেশার দেখবে, তারপরে বেজাল ক্রিপিটেশন আছে কিনা সেটা দেখবে, কিন্তু তার আগে তোমাকে প্রথমেই চিন্তা করতে হবে যে এই নতুন করে তার মানে সিওপিডি বা ব্রঙ্কিয়াল এজমা, এটা নতুন করে হবে না, এই জিনিসটা মাথায় রাখবে। এনি এল্ডারলি পেশেন্ট যখন শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসবে, প্রথমেই কার্ডিয়াক কজটা প্রথমে চিন্তা করবে, এটা একটা টিপস। এরপর তোমার আসার হার্ট ফেলিউর পেশেন্ট আসার পরপরই তুমি যে ব্লাড প্রেশার, তারপরে বেজাল ক্রিপিটেশন, পালস, এরপর যেটা করতে হবে সেটা হলো যে তোমার কিছু ইনভেস্টিগেশন দরকার। সেই ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন, সেটা ইসিজি, চেস্ট এক্সরে। কিন্তু অনেক সময় পেশেন্ট শ্বাসকষ্ট তুমি যদি স্টেবিলাইজ না করে এক্সরে করতে পাঠাও, পেশেন্ট কিন্তু অন দা ওয়েতেই খারাপ হয়ে যেতে পারে। তো এক্সরে করার আগে তোমাকে ইসিজিটা করে নিতে পারবে, এবং কিছু বায়োমার্কার, এনটি-প্রো বিএনপি অথবা বিএনপি, এটা কিন্তু এখন অ্যাভেলেবল, বিভিন্ন মেডিকেল কলেজে অ্যাভেলেবল, বি টাইপ নাইট্রোটিক পেপটাইড এবং এন টার্মিনাল প্রো বি টাইপ নাইট্রোটিক পেপটাইড, এই দুইটা যে কোনো একটা, এনটি-প্রো বিএনপি অথবা বিএনপি, সেটা করতে হবে। ইসিজি করবা, সিরাম ইলেকট্রোলাইট, এরপর রিস্ক ফ্যাক্টর গুলা, পেশেন্ট হাইপারটেনসিভ কিনা, ডায়াবেটিস কিনা, পেশেন্ট হাইপারটেনসিভ কিনা, ডায়াবেটিক কিনা, রেনাল ইম্পেয়ারমেন্ট আছে কিনা, এনিমিক কিনা,
এই জিনিসগুলা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, জেনারেল এক্সামিনেশন করতে হবে পেশেন্টের। ঠিক আছে, পেশেন্টের পালস ইরেগুলার কিনা, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিনা। দেখা যাবে যে তার ক্রনিক অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সেই অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের থেকে হার্ট ফেলিউর হয়ে গিয়েছে, অথবা হার্ট ফেলিউরের থেকে ভালোভাবে করতে হবে, রিস্ক ফ্যাক্টর গুলা আইডেন্টিফাই করতে হবে। হিস্টোরিজম, তোমরা জানো যে থাইরোটক্সিক হার্ট ফেলিউর, হাই আউটপুট হার্ট ফেলিউর হয়, এনিমিক হার্ট ফেলিউর হয়, হাইপারটেনসিভ হার্ট ফেলিউর হয়, যদি আনকন্ট্রোল হাইপারটেনশন থাকে সেসব ক্ষেত্রে হাইপারটেনসিভ হার্ট ফেলিউর হতে পারে, যেটাকে আমরা বলি হাইপারটেনসিভ ইমার্জেন্সি। কি ঠিক আছে তো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ইন্টারাকশন না করলে প্রবলেম হয় আর কি। এরপরে হার্ট ফেলিউরের যে কজগুলো, এটা এখানে অবস্ট্রাকল করে রাখছে কেন? ওয়েটিং, এটা কজেস অফ হার্ট ফেলিউর। হার্ট ফেলিউরের যে মোস্ট কমন কজ অ্যাকুট করোনারি সিনড্রোম। অ্যাকুট করোনারি সিনড্রোম এসটি এলিভেশন এমআই আছে, নন এসটি এলিভেশন এমআই আছে, আনস্টেবল এঞ্জিন আছে। ইউজুয়ালি এসটি এলিভেশন এমআই, অ্যান্টেরিয়র এমআই যেটা, সেখানে কিন্তু হার্ট ফেলিউরটা আমরা বেশি পাই, স্পেশালি লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, এটা লেফট হার্ট ফেলিউর বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। এসটি এলিভেশন এমআই, অ্যান্টেরিয়র এমআই, ইনফিরিয়র এমআই সাধারণত আরভি ইনফেকশন অ্যাসোসিয়েটেড থাকে, হাইপোটেনশন থাকে। ইনফিরিয়র এমআই কিন্তু লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরটা ভেরি মানে লেস কমন, অ্যান্টেরিয়র এমআই মোর কমন। এরপর হাইপারটেনশন, বললাম যে হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে যদি হয় অ্যাকুট হার্ট ফেলিউর হয়। এই কারণে হাইপারটেনশন, তুমি যদি হাইপারটেনশন কন্ট্রোল করতে পারো 50% হার্ট ফেলিউর কন্ট্রোল করতে পারো হাইপারটেনসিভ পেশেন্টদের ক্ষেত্রে। ঠিক আছে, হাইপারটেনশন যদি আমি কন্ট্রোল করতে পারি তাহলে 50% হার্ট ফেলিউর কন্ট্রোল করতে পারবো ডিউ টু হাইপারটেনশন। এরপর কার্ডিওমায়োপ্যাথি, ডিফারেন্ট ফর্ম অফ কার্ডিওমায়োপ্যাথি। প্রেগনেন্সি, লাস্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসলো, তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে প্রবাবলি ডিউ টু পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি অ্যাসোসিয়েটেড। যদি এনিমিয়া থাকে সেটাকে অ্যাগ্রাভেট করবে বা প্রিসিপিটেটিং করবে, ওরসেনিং করবে হার্ট ফেলিউরটাকে। তাহলে প্রেগনেন্সি, লাস্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি অথবা লাস্ট মান্থ অফ প্রেগনেন্সি এবং আফটার ডেলিভারি 5 মান্থ অর কোনো বইয়ে 6 মান্থ পর্যন্ত বলা হয়, যদি পেশেন্টের হার্ট ফেলিউর থাকে, সেটা সাধারণত ইকো করার পরে আমরা ফাইনালি ডায়াগনোসিস করি পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি অথবা পোস্টপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। পেরিপার্টাম বলা হয় যেহেতু ডেলিভারির আগে থেকেই শুরু হতে পারে, 1 মান্থ আগে থেকেই অথবা লাস্ট ট্রাইমেস্টারে থেকে। তাহলে কিন্তু প্রেগনেন্সির সাথে হার্ট ফেলিউরে বেশ বিশেষ করে যেসব পেশেন্টের মাল্টিপ্যারা অথবা আগে তাদের পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি ছিল, সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে কার্ডিওমায়োপ্যাথি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, হার্ট ফেলিউর থাকার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে কিছু কিছু আনকমন জিনিস আমি বলতেছি। বাচ্চারা দেখবা যে অনেক সময় শ্বাসকষ্ট নিয়ে আসছে, তখন তোমার হয়তো চিন্তা করতে পারো যেটা হয়তো শান্ট অ্যানোমালি, এএসডি, ভিএসডি অথবা টেট্রালজি অফ ফেলোট, এই কারণে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই পেশেন্টের ইকো করে কোনো শান্ট অ্যানোমালি নেই, এএসডি, ভিএসডি কিচ্ছু নেই। দেখা যাবে যে ডাইলেটেড হার্ট, ইজেকশন ফ্র্যাকশন 30, 35, 40 এবং ডাইলেটেড। দ্যাট মিনস ডিউ টু কার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, ভাইরাল মায়োকার্ডাইটিস। তাহলে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ভাইরাল মায়োকার্ডাইটিস হয়ে হার্ট ফেলিউর নিয়ে আসতে পারে পেডিয়াট্রিক ওয়ার্ডে। নিওনেটদেরও ইডিওপ্যাথিক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি অনেক সময় বলে। তাহলে বাচ্চাদের ক্ষেত্রে এটা গেল। আরেকটা হলো যে পোস্ট এমআই পেশেন্টের ক্ষেত্রে, ওল্ড এমআই পেশেন্টের ক্ষেত্রে যারা মেডিকেশন ঠিকভাবে নিবে না, এসি ইনহিবিটর অথবা আমরা যেসব ড্রাগ দিয়ে থাকি, বিটা ব্লকার, আলফা বিটা ব্লকার, কার্বিডেলল, সেই ড্রাগ কমপ্লায়েন্স কম অথবা
হার্ট ফেলিউর প্রিসিপিটেটিং করার যে এইগুলা এনএসআইডি স্টেরয়েড সেগুলো নিচ্ছে, সেসব পেশেন্টকে পোস্ট এমআই পেশেন্ট গুলা হার্ট ফেলিউর নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং সেটা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, এবং ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি থেকে যদি সে আনট্রিটেড বা প্রপারলি ট্রিটমেন্ট না করে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি থেকে পরে দেখা যাবে এটা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়ে গেছে। ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি কখন বলবো? যখন আমরা রিজনাল ওয়াল মোশন অ্যাবনরমালিটি থাকবে লেফট ভেন্ট্রিকুলের, মনে করো অ্যান্টেরিওর হাইপোকাইনেসিয়া বা পোস্টেরিয়র হাইপোকাইনেসিয়া বা ল্যাটারাল ওয়াল হাইপোকাইনেসিয়া। কিন্তু ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথিতে গ্লোবাল হাইপোকাইনেসিয়া, লেফট ভেন্ট্রিকুল টোটালি হাইপোকাইনেটিক থাকবে, লেফট ভেন্ট্রিকুলটা মুভমেন্ট খুব ধীরে হবে। তোমরা হয়তো কেউ কেউ ইকো দেখতে পারো, কেউ কেউ দেখছো ইকো? দেখছো ইকো করা কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট? জি স্যার, দেখেছি। হ্যাঁ, দেখবা যে তখন গ্লোবাল হাইপোকাইনেসিয়া থাকবে এই পোস্ট এমআই পেশেন্টে। প্রথমে ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হবে, তারপর আস্তে আস্তে পেশেন্টটা যদি ম্যালট্রিটেড বা আনট্রিটেড থাকে, প্রপারলি ম্যানেজমেন্ট না হয়, সেটা ডে বাই ডে ওরসেনিং হবে এবং ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি হয়ে যাবে। কার্ডিওমায়োপ্যাথি হয়ে গেল। এরপরে আমরা যেটা আসতে পারি ভালভুলার হার্ট ডিজিজ। ভালভুলার হার্ট ডিজিজে মাইট্রাল স্টেনোসিস, মাইট্রাল রিগার্জিটেশন। মাইট্রাল স্টেনোসিস যেটা হয় সেটা কি লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়? মাইট্রাল স্টেনোসিস কি লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হতে পারে কিনা? যে কোনো একজন বলো। জি স্যার, পারে। কেমনি করে পারবে? মাইট্রাল এটা স্টেনোসিস ব্যাক প্রেসার, হ্যাঁ, লেফট না। অ্যাট্রিয়ামে থেকে ব্লাড যেতে পারতেছে না, সেজন্য ব্যাক প্রেসারে। হ্যাঁ, তাহলে তো লেফট ভেন্ট্রিকুল তো আর এখানে কি ইনভলভ না। এখানে মাইট্রাল স্টেনোসিসের জন্য লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকুলে ব্লাড যেতেই পারছে না, তো এটা লেফট অ্যাট্রিয়াল ফেলিউর হবে। লেফট হার্ট ফেলিউর হতে পারে, লেফট ভেন্ট্রিকুল হবে না। লেফট ভেন্ট্রিকুল তো অ্যাজ ইট ইজ ও আছে। আচ্ছা আচ্ছা স্যার, বুঝো না এই কথাটা? জি 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 স্যার, মাইট্রাল হ্যাঁ, স্টেনোসিস তো ব্লাড তো জি লেফট জি, অ্যাট্রিয়াম থেকে লেফট ভুল ভেন্ট্রিকুল করে আসতেই ফেলছি। পারতেছে না। লেফট ভেন্ট্রিকুলের স্ট্রাকচারাল তো ঠিকই আছে, জি স্ট্রাকচার জি স্ট্রাকচারে কোনো হ্যাম্পার হচ্ছে না। যদি জি অ্যাসোসিয়েটেড জি মাইট্রাল রিগার্জিটেশন থাকে, তখন তোমার এলবি ডাইলেশন হবে, গ্রাজুয়ালি মানে প্রোন টু ডেভেলপ লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, এমএস উইথ এমআর, এবং প্রিডোমিনেন্টলি যদি মাইট্রাল রিগার্জিটেশন থাকে। বাট আইসোলেটেড এমএস এ নেভার নেভার লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, এটা বলতে যাবা না। এমএস এর ক্ষেত্রে লেফট হার্ট ফেলিউর বলতে পারো, লেফট হার্ট ফেলিউর। আবারও বলছি আমি, ব্লাডটা যেতে পারবে না লেফট এট্রিয়াম থেকে জি স্যার, লেফট ভেন্ট্রিকুলে, এটা কনজেশন হবে, লাংসে কনজেশন হবে। প্রথমে ভেনাস হাইপারটেনশন হবে, এরপর পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন হবে, পরে ব্যাক প্রেসার হয়ে রাইট হার্ট ফেলিউর হবে, ট্রাইকাসপিডিক রিগার্জিটেশন হবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর হবে, লেগ এডিমা হবে আইসোলেটেড এমএস এর ক্ষেত্রে, সিভিআর এমএস এর ক্ষেত্রে। এওরটিক স্টেনোসিসের ক্ষেত্রে এবং এওরটিক রিগার্জিটেশন, এওরটিক স্টেনোসিসের ক্ষেত্রে প্রথমেই হার্ট ফেলিউর হবে তা না। এওরটিক স্টেনোসিসের ক্ষেত্রে প্রথমে মডারেট টু সিভিয়ার এওরটিক স্টেনোসিসের ক্ষেত্রে লেফট ভেন্ট্রিকুল সে অ্যাডাপ্ট করতে থাকবে, মানে তার বেশি প্রেসারের এগেইনস্টে কন্ট্রাক্ট করতে থাকবে। কন্ট্রাক্ট করার জন্য কিন্তু লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে। আগে হাইপারট্রফি হয়ে হয়ে এক সময় হাইপারট্রফি আর পারবে না, তখন সে কি হবে, ডাইলেটেশন হবে, তখন ফেইলুর ডেভেলপ করবে এওরটিক স্টেনোসিসের থেকে। এওরটিক রিগার্জিটেশনের ক্ষেত্রেও গ্রাজুয়ালি লেফট ভেন্ট্রিকুলার ডাইলেটেশন হবে এবং আলটিমেটলি ফেইলুর ডেভেলপ করবে। তাহলে তোমরা যদি ভালভুলার হার্ট ডিজিজের ক্ষেত্রে বলো এওরটিক স্টেনোসিস, এওরটিক রিগার্জিটেশন, মাইট্রাল স্টেনোসিস উইথ মাইট্রাল রিগার্জিটেশন, এটা বলতে হবে লেফট হার্ট ফেলিউরের ক্ষেত্রে বা লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের ক্ষেত্রে যদি বলো তোমরা কারণ হিসেবে। আবার ট্রাইকাসপিড রিগার্জিটেশন যদি বলো তাহলে তোমাকে রাইট সাইডেড হার্ট ফেলিউর হয়ে যাবে। লেফট ভেন্ট্রিকুলার হার্ট ফেলিউরের তো অনেকগুলো আছে, লেফট হার্ট ফেলিউর, রাইট হার্ট ফেলিউর, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। এটা মানে তোমাকে ডিফারেন্সিয়েট করাটা জানতে হবে বা বুঝতে হবে যে কোনটার কারণ কি হতে পারে। রাইট হার্ট ফেলিউর কখন হয়? যখন আরভি ইনফ্রাকশন হয়, ইনফ্রেমের সাথে যখন রাইট ভেন্ট্রিকুল ইনভলভমেন্ট হয়, রাইট অ্যাট্রিয়াল ইনভলভমেন্ট হয়, রাইট অ্যাট্রিয়াল ইনফ্রাকশন হতে পারে, রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশন হতে পারে, তখন আমরা কি পেশেন্টে কি পাই? ট্রায়াড কি, ক্লিনিক্যাল ট্রায়াড কি? রাইট ভেন্ট্রিকুলার ইনফ্রাকশনের, আরভি ইনফ্রাকশনের,
ইনফ্রামের সাথে রাইট সাইডে ইসিজি করে আমরা যদি V3 রাইট সাইডের V4 এ এসটি এলিভেশন পাই ইনফ্রামের সাথে, তখন কিন্তু আমরা আরভি ইনফ্রাকশন কনফার্ম করি। তার আগে ক্লিনিক্যালি কিভাবে আমরা আরভি ইনফ্রাকশন বলতে পারি? পেশেন্ট ইনফ্রামাই থাকবে, পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ কমপ্লেন করবে, বাট লাং বেস ক্লিয়ার থাকবে, হাইপোটেনশন থাকবে, আর প্রেশার 90/60 বা 70/50, পেশেন্ট শর্টনেস অফ ব্রেথ বাট হাইপোটেনশন। এখানে কিন্তু কার্ডিওজেনিক শক বলা যাবে না। কার্ডিওজেনিক শক বলতে হলে প্রিলোড, অ্যাডিকুয়েট প্রিলোড থাকতে হবে। এখানে কিন্তু প্রিলোড নেই, কনজেশন হচ্ছে, তোমার আরভি ফেইলিউর হচ্ছে, তো ব্লাডটা কনজেশন হচ্ছে, পেরিফেরিতে কনজেশন হচ্ছে, এই কারণে জুগুলার ভেনাস প্রেসার রেইজড থাকবে। থ্রি থিংস শুড বি কিপ ইন মাইন্ড। একটা হলো যে রেইজড জেভিপি, হাইপোটেনশন, পেশেন্ট কমপ্লেন শর্টনেস অফ ব্রেথ বাট লাং বেস ক্লিয়ার। এই তিনটে হলো আরভি ইনফ্রাকশনের ট্রায়াড। এখানে রাইট হার্ট ফেলিউর হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে স্যার ওই অ্যাডমিট করে দিতে হবে স্যার, ওয়েটিং রুমে বোধহয় অ্যাডমিট এর জন্য একটু অপেক্ষা করছে। কোথায় 11 জন মতো ওয়েটিং। হ্যাঁ স্যার, আপনি একটু অ্যাডমিট অল করে দিলে খুব ভালো হয় স্যার। তোমরা প্র্যাকটিক্যাল কিছু কোশ্চেন আমাকে জিজ্ঞেস করতে পারো কিন্তু, বুঝছো? প্রত্যেকটা ইয়েতে আমি অ্যাজ ইউজুয়াল গদবাঁধা যে হার্ট ফেলিউরের যে প্যাটার্ন, সেই প্যাটার্নে আমি আজকে পড়াতে চাচ্ছি না। আমি মোস্ট প্র্যাকটিক্যাল জিনিসগুলা, যেখানে তোমাদের সমস্যা হয়, আমি সেটা প্রবলেম সলভ করেও দিতে পারি, নাও করে দিতে পারি। আমি ফেলিউর হলে আমি পরবর্তীতে আবার চেষ্টা করব। কোনো ব্যাপারে হয়তো আমার থেকে তোমরা ভালো জানতেও পারো, এটা কোনো প্রবলেম না, এটা কোনো লজ্জারও কিছু ব্যাপার না। আমি চাই যে বোথ ওয়ে লেকচারটা যদি বোথ ওয়ে হয় তাহলে ভালো হয়, ইন্টারেক্টিভ হলে আরো ভালো হয়, সবচেয়ে ভালো হয়। তাহলে ভালভুলার হার্ট ডিজিজের মধ্যে আমরা মেইন যে জিনিসগুলা, আমাদের দেশে রিউমেটিক হার্ট ডিজিজ কমন, যদিও ইদানিং আস্তে আস্তে কমে আসছে। কোয়াক ডাক্তাররা পেনিসিলিন ইউজ করাতে, র্যান্ডম পেনিসিলিন ইউজ করে, এসও টাইটার বাড়লে কিন্তু তারা পেনিসিলিন ইউজ করে। এটা একদিক দিয়ে কিন্তু কিছুটা হলেও রিউমেটিক হার্ট ডিজিজের ইনসিডেন্স প্রিভ্যালেন্স কমিয়ে দিচ্ছে। এটা আমরা নিজেরাও এটা আলোচনা করি, যদিও অথেন্টিক না। অনেক ক্ষেত্রেই হয়তো এএসও টাইটার বেশি দেখেই তারা কি বলে পেনিসিলিন দেওয়া শুরু করে দিয়েছে। তবে যাই হোক, ডে বাই ডে রিউমেটিক হার্ট ডিজিজ কিছুটা হলে প্রিভ্যালেন্স কমতেছে। তাহলে রিউমেটিক হার্ট ডিজিজের মধ্যে এই মাইট্রাল রিগার্জিটেশন শুধু এমএস এর ক্ষেত্রে কিন্তু লেফট হার্ট ফেলিউর হবে না, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হবে না। এখানে এমএস এর সাথে এমআর থাকতে হবে। আর তুমি অ্যাওর্টিক স্টেনোসিস আলাদা বলতে পারবে লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের কারণ হিসেবে, অ্যাওর্টিক রিগার্জিটেশন বলতে পারবে। আচ্ছা, এরপরে আমরা আসি এনিমিক হার্ট ফেলিউর। পেশেন্ট দেখবা ওবেস পেশেন্ট, কিন্তু তুমি ঠিকভাবে হয়তো এক্সামিনেশন করো না, পেশেন্ট শ্বাসকষ্ট নিয়ে আসছে, ওবেস পেশেন্ট, তুমি যে এনিমিয়াটা দেখবে সেটা হয়তো ওভারলোক করে গেলে, তুমি ইচ্ছা মতো ডায়াবেটিক্স দিলে যে পেশেন্টের তো সিমটম রিলিভ হলো, কিন্তু তোমার কারণটা আইডেন্টিফাই হলো না। কিন্তু সেই কারণে জেনারেল এক্সামিনেশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তুমি একটা পালসটা দেখলে না ঠিকভাবে, দেখলা যে সেখানে হয়তো অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, আমি এর আগেও বলছি যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন মে কজেস হার্ট ফেলিউর, এবং হার্ট ফেলিউর মে কজেস অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ভাইস ভার্সা। তাহলে এনিমিক হার্ট ফেলিউর কিন্তু আমাদের বাংলাদেশে কমন, স্পেশালি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে। শান্ট অ্যানোমালিসের ক্ষেত্রে সাধারণত এএসডি ভিএসডি যখন রিভার্স শান্ট হয় তখন আইসেনমেনজার সিনড্রোম হয়ে রাইট হার্ট ফেলিউর হয়। এখানে লেফট হার্ট ফেলিউর সাধারণত হয় না। কোয়ার্টেশন অফ দ্য এওর্টা যেখানে হয়, কোয়ার্টেশন অফ দ্য এওর্টার ক্ষেত্রে লেফট হার্ট ফেলিউর হতে পারে, হাইপারটেনশন হয়ে হার্ট লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হয়ে আলটিমেটলি হার্ট ফেলিউর হতে পারে। আর এন্ডোক্রাইনের মধ্যে থাইরোটক্সিকোসিস জন্য এটা হার্ট ফেলিউর হতে পারে। এখানে হাই আউটপুট হার্ট ফেলিউর বলি আমরা, ইনিমিয়ার ক্ষেত্রে হাই আউটপুট হার্ট ফেলিউর। কিন্তু অ্যাওর্টিক স্টেনোসিসের ক্ষেত্রে লো আউটপুট হার্ট ফেলিউর, কারণ এটা ব্লাডটা কিন্তু ইজেক্ট আউটই হইতে পারতেছে না অ্যাওর্টিক স্টেনোসিসের জন্য, লেফট ভেন্ট্রিকুল থেকে ব্লাডটা বের হতেই পারছে না। আর কি কি কারণ হতে পারে হার্ট ফেলিউরের, যেটা আমি এখানে লিখিনি? অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, বললাম না কিছু। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু
হার্ট ফেলিউর একটা কারণ, এবং হার্ট ফেলিউরও অ্যাট্রিয়াল ফিব্রিলেশন করাতে পারে। ইনফেকশন। হ্যাঁ বলো বলো। ইনফেকশন স্যার, ইন্টারকারেন্ট ইলনেস, যেটা ইনফেকশনের কারণ। কি ইনফেকশন বলো তো? একটা এখন এখন নাই সেই ইনফেকশনটা, কিন্তু সেটা হার্ট ফেলিউর হইতে পারে। ডিপথেরিক মায়োকার্ডাইটিস, ডিপথেরিয়া, ডিপথেরিয়া মায়োকার্ডাইটিস হতে পারে, হার্ট ফেলিউর হয়ে যেতে পারে। আর কি বললা তুমি? ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস না কি বললা? বললাম না। না স্যার, ওই ইন্টারকারেন্ট ইলনেস এটা বলতে চাইছিলাম। না, ইন্টারকারেন্ট ইলনেস এরকম ওইভাবে না। স্যার ফ্লুইড ওভারলোড, ফ্লুইড ওভারলোড। ফ্লুইড ওভারলোড, হ্যাঁ ইয়েস। এটা হয় না কেন? অ্যাডমিট অল হচ্ছে না কেন? হ্যাঁ স্যার থায়ামিন ডেফিসিয়েন্সিতে যেটা হয় সেটা কি বলা যাবে? হ্যাঁ, থায়ামিন ডেফিসিয়েন্সি হাই আউটপুট হার্ট ফেলিউর হয়। পেরিফেরাল ভ্যাসোডাইলেটেশন হয় থায়ামিন ডেফিসিয়েন্সির জন্য। আরেকটা এর আগে কি বললা যেন আরেকটা? ফ্লুইড ওভারলোড স্যার। ফ্লুইড ওভারলোড। অনেক সময় দেখা যাচ্ছে যে পোস্ট অপারেটিভ পেশেন্টে একদম সার্জারি, পোস্ট সার্জারি পেশেন্ট পলিসিস্টেক্টমি করে ফ্লুইড দিয়ে রাখছে, একদম রানিং চলে, সকাল বেলায় বা শেষ রাত্রের দিকে পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ শুরু হয়ে গেছে। জি স্যার। স্যার পালমোনারি এম্বোলিজম, স্যার পালমোনারি এম্বোলিজম অবশ্যই সেই ক্ষেত্রে তোমার শান্ত রাইট হার্ট ফেলিউর হবে। অবশ্যই পালমোনারি এম্বোলিজম একটা কারণ হার্ট ফেলিউরের। ক্রনিক পালমোনারি যদি এম্বোলিজম থাকে, ক্রনিক অ্যাকুটের ক্ষেত্রে হতে পারে, তবে ক্রনিকের ক্ষেত্রেও হতে পারে পালমোনারি এম্বোলিজম একটা কারণ। ঠিকই বলছো। তবে আমাদের কিছু কিছু কারণ যেটা মানে সবসময় মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় ঠিকভাবে আন্ডার গ্রাজুয়েট বলো আর পোস্ট গ্রাজুয়েটই বলো, যদি সিকুয়েন্সিয়াল মোস্ট কমনেস্ট কারণ হার্ট ফেলিউরে বলতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু ইসকেমিক হার্ট ডিজিজ, স্পেশালি অ্যাকুট করোনারি সিনড্রোম, স্পেশালি এসটি এলিভেশন এমআই, হাইপারটেনশন, কার্ডিওমায়োপ্যাথি, ভালভুলার হার্ট ডিজিজ, এনিমিক হার্ট ফেলিউর, এই কয়েকটা জিনিস মোটামুটি যদি তোমরা বলতে পারো, দ্যাটস এনাফ পরীক্ষা পাশের জন্য। দ্যাটস এনাফ। এন্ড অ্যারিথমিয়া, এই কয়েকটা বলতে পারলেই ওই। তারপরে রেয়ার তো অনেক কারণই থাকতে পারে, সব ক্ষেত্রে সবার এটা সবকিছু মনে নাও থাকতে পারে, কিন্তু মোস্ট কমন যে কজগুলো আমরা ফিল করি সেটা আমাদেরকে জানতে হবে। এটা হয় না কেন? প্রিসিপিটেটিং ফ্যাক্টরস কি হার্ট ফেলিউরের? একটা হার্ট ফেলিউরের ট্রিটমেন্ট দিয়ে দিছো তুমি, এরপর আবার রিকারেন্ট অ্যাডমিশন নিয়ে আসলো, কি কারণ হতে পারে? কি কারণে হতে পারে? স্যার নিয়মিত ওষুধ খায়নি। হ্যাঁ সেটাই, নন কমপ্লায়েন্স, সেটা একটা। এরপর ভালোই তো বলছো, বলো না, আলোচনা করলে তো বেরিয়ে আসবে। বলো আরো কয়েকটা বলো। এনএসআইডি ড্রাগ যদি স্টেরয়েড খায়, স্টেরয়েড হয়তো রিউমাটয়েড আর্থ্রাইটিস, হার্ট ফেলিউরের পেশেন্টের রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে না? জি স্যার। ইনফেকশন, হ্যাঁ রিকারেন্ট ইনফেকশন ইয়েতে প্রিসিপিটেট করতে পারে হার্ট ফেলিউরকে। তারপর হলো তোমার এনএসআইডি বললাম, স্টেরয়েড, এরপর আরো কি থাকতে পারে বলো? স্যার যেহেতু এক নাম্বার কজে বলেছেন যে মাইক্রোডিয়াল ইনফেকশন, এসটি এলিভেটেড এমআই, তো এসটি এলিভেটেড এমআই এর 2 থেকে 3 উইক পরে, মানে পোস্ট এমআই এর পরে যে ওই যে ডেজলার সিনড্রোম, যেটা এটা নিয়েও আসতে পারে স্যার। হ্যাঁ ডেজলার সিনড্রোম নিয়েও আসতে পারে। সেটা তো পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে, প্লুরোসি থাকে, পেরিকার্ডাইটিস থাকে, ফিভার থাকে, 3F। সেটা তো হার্ট ফেলিউরের কারণ হিসেবে না, সেটা তো হার্ট ফেলিউরের কারণ হলো না। সেটা মানে কি প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে বলছো? সেটা প্রিসিপিটেটিং ফ্যাক্টর হিসেবে কমন কারণ না, কমন প্রিসিপিটেটিং ফ্যাক্টর না। কমন প্রিসিপিটেটিং ফ্যাক্টর হলো ড্রাগ নন কমপ্লায়েন্স, সেটা একটা বলছো, আর ইন্টারকারেন্ট ইনফেকশন যদি হয় সেটা একটা, আর ওই যেগুলা তোমার ফ্লুইড ওভারলোড করতে পারে, ফ্লুইড রিটেনশন করতে পারে, সেই সব ড্রাগ গুলা, এনএসআইডি, স্টেরয়েড, সেই সব কারণে। আরো কিছু আছে, ডায়াবেটিক, আনকন্ট্রোল ডায়াবেটিস, তারপরে সিকেডি, সেই সব হাইপারটেনশন কন্ট্রোল করছে না, হার্ট ফেলিউর কিন্তু তারপর হাইপারটেনশন কন্ট্রোল করছে না, সেই সব কারণে তোমার হার্ট ফেলিউর প্রিসিপিটেট করতে পারে।
এখন হার্ট ফেলিউরের যে ম্যানেজমেন্ট, একটা পেশেন্টের এসটি এলিভেশন এমআই এবং সেই সেটিংয়ে লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, সেখানে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিতে কি হবে, অ্যাকুট ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কি হবে, এবং ডিউরিং ডিসচার্জে তুমি কি কি ড্রাগ দিবে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট প্র্যাকটিক্যাল, যেটা জানতেই হবে। তুমি এসটি এলিভেশন এমআই এর ম্যানেজমেন্ট তো দিলেই, তুমি যদি কি বলে প্রাইমারি পিসিআই বা রিং স্ট্যান্টিং বসানোর টাইমলি না করতে পারি, বা সেই সব সেন্টারে এনআইসিবিটিতে তো সবাই যেতে পারবে না টাইমলি, ময়মনসিংহ মেডিকেলে বলো, বরিশাল মেডিকেলে বলো, বিভিন্ন পেরিফেরিতে প্রাইমারি পিসিআই যেটা আর্লি 120 মিনিটের মধ্যে বা 60 মিনিটের মধ্যে স্টেন্টিং করা উচিত, তাহলে কিন্তু মায়োকার্ডিয়াম সেলভেজ হয়, মায়োকার্ডিয়াম টিস্যুটা ড্যামেজ একদমই হবে না প্রাইমারি পিসিআই যদি আমরা করতে পারি টাইমলি ফ্যাশন। কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না, এবং কোভিডের সময় তো আরো সম্ভব না। সেই কারণে আমরা ফিব্রিনোলাইটিক এজেন্ট দিয়ে থাকি। ফিব্রিনোলাইটিক এজেন্ট স্ট্রেপ্টোকাইনেস কিন্তু এখন গাইডলাইনে বলে না, এখন কি বলে ট্যানিকটিপ্লেস, ফিব্রিন স্পেসিফিক ফিব্রিনোলাইটিক এজেন্ট, ট্যানিকটিপ্লেস, এলটিপ্লেস, রিটিপ্লেস। তবে ট্যানিকটিপ্লেসটা আছে বাজারে, বাট এটা যদিও কস্টলি ড্রাগ, কিন্তু এটা যদি তুমি উইদিন 1 to 3 আওয়ার্স এর মধ্যে এই ট্যানিকটিপ্লেস দিতে পারি আমরা, তাহলে কিন্তু প্রায় 70-80% কিন্তু মানে প্যাটেন্সি, করোনারি যে আর্টারির প্যাটেন্সিটা মেইনটেইন করতে পারবে, প্রায় অলমোস্ট প্রাইমারি পিসিআই এর মতো, যদি আমরা খুব টাইমলি ফ্যাশন আর্লি দিতে পারি। এনিওয়ে, যদি হার্ট ফেলিউর ডেভেলপ করে, তাহলে হার্ট ফেলিউর ডেভেলপ করলে পরে আমরা তখন কি দিব? সেখানে তো অ্যান্টিপ্লেটিলেট, ডুয়াল অ্যান্টিপ্লেটিলেট, অ্যাসপিরিন ক্লোপিডোগ্রিল অথবা অ্যাসপিরিন টিকাগ্রেডল দিতে পারি। তারপরে স্ট্যাটিন দিলা। ইন এডিশন আর কি কি ড্রাগ আমরা দিব হার্ট ফেলিউরের জন্য? অক্সিজেন দিতে হবে তাকে, অক্সিজেন ইনহেলেশন, যদি স্যাচুরেশন জি স্যার, 90 দিতে পারি। ডায়াবেটিস দিব স্যার, ডায়াবেটিস দিব। ডায়াবেটিক্স দিব, ইয়েস অবশ্যই ডায়াবেটিস, ফ্রুসামাইড দিতে হবে, লুপ ডায়াবেটিক্স 50 থেকে 100 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস। হ্যাঁ বলো। 50 থেকে 100 মিলিগ্রাম ইন্ট্রাভেনাস স্যার। ইয়েস, 2 অ্যাম্পুল বা অনেক সময় 3 অ্যাম্পুল করে আমরা বিডি দিয়ে দেব। তবে মর্নিং এ আমরা বেশি দিব, এবং ইয়ের দিকে বিকেল দিকে 4টার দিকে বা 5টার দিকে তখন আমরা একটু কম ডোজ দেব, এবং আইভি ডায়াবেটিক্স দেব, সেটা একটা মোস্ট ইম্পর্টেন্ট। আর কি দিতে পারি? মরফিন স্যার, দিতে আমরা পারি। মরফিন দিতে পারি স্যার। জি, মরফিন দিতে পারি। যদি পেশেন্টের আরভি ইনফেকশন বা ইনফ্রিএমআই না থাকে, বা সিওপিডি, ব্রঙ্কিয়াল অ্যাজমার হিস্ট্রি না থাকে, তাহলে মরফিন কিন্তু গুড ড্রাগ। নাইট্রেট দিতে পারি, আইভি নাইট্রেট। জি স্যার, আইভি নাইট্রেট দিতে পারি, মনে রাখবা কিন্তু যদি প্রেসার ভালো থাকে আইভি নাইট্রেট দিতে পারি। আইভি নাইট্রেট মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ ফর হার্ট ফেলিউর ইন পেশেন্ট অফ অ্যাকুট করোনারি সিনড্রোম, স্পেশালি এসটি এলিভেশন এমআই অর হাইপারটেনসিভ হার্ট ফেলিউর। হাইপারটেনসিভ হার্ট ফেলিউরে আইভি নাইট্রেট দিলে প্রেসারও কমবে, হার্ট ফেলিউরও কমাবে। ঠিক আছে, প্রিলোড আফটার লোড। এবং মরফিন তো বললাই। এরপর ডায়াবেটিক্স, এরপর আর কি ড্রাগ দিতে পারবো? এসি ইনহিবিটর দিতে পারবো। লো ডোজ দিয়ে শুরু করে আমরা আস্তে আস্তে ডোজ বাড়াবো। এসি ইনহিবিটর, রেমিপ্রিল দিতে পারি। রেমিপ্রিলটাই সাধারণত আমরা বেশি ইউজ করি। আর কি দিতে পারবো? কার্বিডেলল দিতে পারবো, আলফা বিটা ব্লকার। বিসোপ্রোলল দিতে পারবো, নেবিবোলল দিতে পারবো, প্রেসার পারমিট হবে। ঠিক আছে, এটাকে আমাদেরকে জানতে হবে যে কি কি ড্রাগ হার্ট ফেলিউর ক্ষেত্রে দেবে। এখন রিসেন্ট আর একটা ড্রাগ বের হয়েছে, সেটা কি? এনজিওটেনসিন রিসেপ্টর নেপ্রোলাইসিন ইনহিবিটর, সেকুবেট্রল এবং ভালসার্টেন। নেপ্রিলাইসিন একটা পেপটাইড, এটার এগেইনস্টে এই নেপ্রিলাইসিন করে কি এন্টি প্রো বিএনপি, যেটা হার্ট ফেলিউরের পরে মাসল থেকে রিলিজ হয়। হার্ট ফেলিউরের হওয়ার পরে কয়েকটা সিস্টেম অ্যাক্টিভেশন হয়। একটা হলো যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়, সেটা ব্যাড আউটকাম বা ওর্স আউটকাম বা ব্যাড ইম্প্যাক্ট হার্ট ফেলিউরের জন্য। আর একটা হলো রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন রাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়, এটাও হার্ট ফেলিউর ওরসেনিং বা হার্ট ফেলিউরের জন্য ক্ষতিকারক। কিন্তু এন্টিপ্রো বিএনপি বা বিএনপি বা নাইট্রেটিক পেপটাইড যেটা রিলিজ হয়, সেটা হার্ট ফেলিউরের জন্য উপকারী।
এটা যত বাড়বে তত ডিগ্রি অফ হার্ট ফেলিউর বাড়বে, কিন্তু এটা নাইট্রোলিসিস করতেছে। এইটার হাফ লাইফটাকে বাড়ানোর জন্য আমরা নেপ্রিলাইসিন এটাকে ব্রেকডাউন করে দেয়। সেই নেপ্রিলাইসিনকে আমরা সিকোবিট্রিল দিয়ে ইনহিবিট করব। এর সাথে ভালসার্টেন এআরবি, যেটা এনজিওটেনসিন রিসেপ্টর ব্রেকার এআরবি, ভালসার্টেন এবং সেকোবিট্রিল, এটার কম্বিনেশন হলো আর্নি। আর্নি মানে এনজিওটেনসিন রিসেপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটর, সংক্ষেপে বলা হয় ARNI। এটা প্যারাডাইম হার্ট ফেলিউর ট্রায়ালে আপডেট, এটা ট্রায়াল পায়োনিয়ার হার্ট ফেলিউর ট্রায়াল, প্যারাডাইম হার্ট ফেলিউর ট্রায়াল, এই দুইটা ল্যান্ডমার্ক ট্রায়ালে অনেকগুলা পেশেন্টের উপর এটা স্টাডি করে প্রমাণিত হয়েছে যে হার্ট ফেলিউর, আমরা যদি এটা এসি ইনহিবিটরের যারা পাচ্ছে তাদের 36 ঘন্টা এসি ইনহিবিটর স্টপ রেখে আর্নি আমরা অ্যাড করতে পারি। সেটা লো ডোজ, এটা 50 মিলিগ্রামে পাওয়া যায়, 100 মিলিগ্রামে পাওয়া যায়, 200 মিলিগ্রামে পাওয়া যায়। ইনিশিয়ালি হয়তো প্রেসার কম থাকলে 50 মিলিগ্রামের অর্ধেক করে দুবেলা করে দিতে পারি। এখন যেটা বলা হয়েছে, ইন হসপিটালেই আমরা সেই আর্নিটা এন্ট্রেস্টো হিসেবে পাওয়া যায়, রিসার্চ মলিকুল নোভার্টিসের এন্ট্রেস্টো। সেই এন্ট্রেস্টোটাকে কিন্তু আমরা ইয়েতেই শুরু করতে পারি, হসপিটাল ডিউরিং ডিসচার্জে আমরা দিয়ে দিতে পারি পেশেন্টকে। দিলে হবে কি, এই রিকারেন্ট হসপিটালাইজেশন কমাবে, তারপরে তোমার মর্টালিটি, হার্ট ফেলিউর রিলেটেড যে মর্টালিটি, মরবিডিটি, সেটা কমাবে, সিগনিফিকেন্টলি কমাবে এই আর্নিটা। আরেকটা কি ড্রাগ আসছে বাজারে, সেটা হলো এটা আমরা আগে খুব একটা ইউজ করতাম না, সেটা হলো স্পাইরোনোল্যাকটন, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, অ্যালডোস্টেরন রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, স্পাইরোনোল্যাকটন। আর একটা হলো ইপ্লেরিনন। স্পাইরোনোল্যাকটন, ইপ্লেরিনন কিন্তু রেজিস্ট্যান্ট হাইপারটেনশনেরও একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসেবে ইউজ করা হয়, এবং হার্ট ফেলিউরেও এটাকে দেওয়া হয়। স্পাইরোনোল্যাকটন 25 মিলিগ্রাম মর্নিং এবং মিড ডেতে, দুপুরে দিতে পারি আমরা, নাইটে সাধারণত আমরা দেই না, ডায়াবেটিক্স সাধারণত নাইটে দেই না। ইপ্লেরিননও দেওয়া যেতে পারে। ইপ্লেরিনন কিন্তু এটার কস্টলি ড্রাগ দেন স্পাইরোনোল্যাকটন। ইপ্লেরিনন এইটা ইপিসাস ট্রায়ালে এস্টাবলিশড হয়েছে ইপ্লেরিনন ড্রাগটা। তাহলে হার্ট ফেলিউরে কি কি ড্রাগ, এসি ইনহিবিটর, বিটা ব্লকার, মেটাপ্রোলল আমরা দিতে পারি, যেটা বিটা লক হিসাবে ট্রেড নাম আমি বললাম, বিটা লক, মেটোপ্রোলল। এটা কিন্তু অ্যাকুট হার্ট ফেলিউরের ক্ষেত্রে আমরা দিব না। হার্ট ফেলিউর যখন কন্ট্রোল হয়ে যাবে, ডিউরিং ডিসচার্জ লাং যখন ড্রাই হয়ে যাবে, আমরা ইনজেক্টেবল ডায়ুরেটিক্স দিয়ে যখন লাংটাকে ড্রাই করে ফেলবো, তখন ডিউরিং ডিসচার্জে মেটোপ্রোলল দিতে পারো। বিটা লক 25 দুই বেলা দিতে পারো, বিটা লক 50 দুই বেলা দিতে পারো। তবে সেখানে হার্ট রেটটাও দেখতে হবে। নেবি যদি পেশেন্ট পুয়ার পেশেন্ট হয়, নেবিবোলল বিসোপ্রোলের দাম বেশি, তাও তুমি যদি তাকে মানে লেস কস্টলি ড্রাগ ইউজ করতে চাও, সেই ক্ষেত্রে মেটোপ্রোলল দিতে পারো, কার্বিডেলল দিতে পারো। কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারবে সেই সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা ওই আর্নি, এনজিওটেনসিন রিসেপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটর, এন্ট্রেস্টো, সেই ড্রাগও আমরা দিতে পারি। অনেক পেশেন্ট আছে যে আমাকে আপনি যত দামি হোক না কেন আমাকে বেশি দামের ওষুধও দিতে পারেন, আমি কিনতে পারবো। তোমরা জানো যে প্রত্যেকটা মেডিকেশনের ব্যাপারে কিন্তু একটা জিনিস ফলো করা উচিত, যে পেশেন্টের অ্যাফোর্ড করতে পারে কিনা, পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটি, ওই ড্রাগের অ্যাভেইলেবিলিটি, ওই ড্রাগটা আবার পাওয়া যায় কিনা, সেই সব বিবেচনা করে কিন্তু তোমাকে ওষুধ প্রেসক্রাইব করতে হবে। এমন একটা ওষুধ লেখলা যে কোনো দোকানেই খুঁজে পেল না, হয়তো রিসেন্টলি বাজারে নিয়ে আসছে। এরকম হয়েছে যে এক আইনজীবীকে একটা ওষুধ প্রেসক্রাইব করছে, সে সারা শহর ঘুরে সে ওষুধই পায় নাই, পরে এসে ডাক্তারের বিরুদ্ধে মামলা করে দিচ্ছে, এইরকম আর কি, যে আপনি কি ড্রাগ লিখলেন আমি পাইলাম। সেই কারণে বুঝছো ব্যাপারটা, এমন কোন ড্রাগ নতুন একটা আসলো যে মানে হয়তো তুমি লিখে বসলা আর কি, সেই ক্ষেত্রে তোমাকে হয়তো অন্যদের সেই ড্রাগটা আছে, যেমন ক্লোপিডোগ্রিল যাদের আছে, এনক্লগ আছে, ক্লোপিড আছে, সেটা লিখলে বাজারে পাবে। কিন্তু নতুন একটা কোম্পানি ক্লোপিডোগ্রিল নিয়ে আসছে, তুমি সেটা যদি লিখতে চাও অবশ্যই তোমার ব্রেকেটে লিখে দিতে হবে ক্লোপিডোগ্রিল, জেনেরিক নামটা লিখে দিতে হবে। ঠিক কিনা কথাটা? জি স্যার। সেটাই। তারপরে আর কি দিতে পারি আমরা,
হার্ট ফেলিউর পেশেন্টের ইভাব্রিডিন দিতে পারি। ইভাব্রিডিন ক্লাস 2A ইন্ডিকেশন, দ্যাট মিনস এটাও মানে খুব একটা যে মানে কি বলবো যে অকার্যকর তা না। ইভাব্রিডিনটা সাধারণত এসএ নোডে ফানি চ্যানেলে কাজ করে, আইএফ চ্যানেল বলে। সেখানে যাদের ক্ষেত্রে হার্ট ফেলিউর, হার্টের রেট বিটা ব্লকার দেওয়ার পরেও 70-এর 70-র উপরে থাকতেছে, সেই সব ক্ষেত্রে আমরা ইভাব্রিডিন, ইভাপ্রেক্স নামে পাওয়া যায় 5 মিলিগ্রাম টুয়াইস ডেইলি বা ওয়ান্স ডেইলি, 7.5 মিলিগ্রাম এবং 5 মিলিগ্রাম হিসেবে পাওয়া যায় ইভাব্রিডিন। মনে রাখবা যে ইভাব্রিডিনও কিন্তু হার্ট ফেলিউরে আমরা ইউজ করতে পারি। তাহলে অনেকগুলো ড্রাগ বললাম, একজনে বলো তো নামগুলো আবার। স্যার এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর, র্যামিপ্রিল মানে র্যামিপ্রিল হিসেবে, তারপরে ডায়াবেটিক্স, তারপরে স্যার এনজিওটেনসিন রিসেপ্টর ব্লকার, তারপর হচ্ছে হলো স্যার বিটা ব্লকার। আরেকটা শোনো, এসি ইনহিবিটর এবং এআরবি, এই দুইটার ক্ষেত্রে এসি ইনহিবিটরই বেশি প্রোব হার্ট ফেলিউরের মর্টালিটি বেনিফিটের, কিন্তু এআরবিটা লেস ইফেক্টিভ। যদি পেশেন্টের হার্ট ফেলিউর উইথ হাইপারটেনশন থাকে, প্রেশারটা বেশি থাকে, তখন কিন্তু এসি ইনহিবিটরের আইদার ডোজ বাড়াইতে হবে, না হয় এসি ইনহিবিটরের পরিবর্তে এআরবি দিতে হবে। কারণ এসি ইনহিবিটর ইটসেলফ প্রেশার রিডিউসিং ক্যাপাবিলিটিটা খুবই কম এসি ইনহিবিটর, এটা মনে রাখবা। কিন্তু একটা পেশেন্টের হার্ট ফেলিউর উইথ হাইপারটেনশন, হার্ট ফেলিউর, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, বাট প্রেশার 160/100, সেই সব পেশেন্টের ক্ষেত্রে এসি ইনহিবিটর যদি 1.25 বিডি দাও, তাহলে কিন্তু তার প্রেশার রিডিউস হবে না। তাকে এসি ইনহিবিটরের সাথে অন্য কোনো অ্যান্টি হাইপারটেনসিভ দিতে হবে, না হয় এসি ইনহিবিটর বাদ রেখে এআরবি দিতে হবে, লোসার্টেন পটাশিয়াম অথবা অলমিসার্টান অথবা টেলমিসার্টান অথবা ভালসার্টান, এগুলো দিতে হবে, এটা মনে রাখবে। হ্যাঁ বলো। জি স্যার। স্যার তারপর হচ্ছে হলো স্যার বিটা ব্লকার, তারপর হচ্ছে হলো স্যার এখন তারপর হচ্ছে হলো অক্সিজেন, তারপর নাইট্রেটস দিতে পারি স্যার, তারপর লুপ ডায়ারেটিক্স দিতে পারি, তারপর হচ্ছে হলো স্যার ইন্ট্রাভেনাস অপিওয়েডস দিতে পারি, মানে মরফিন অথবা মরফিন প্যাথেডিন। আর একটা হচ্ছে হলো স্যার একটা মরফিন বলবা, হার্ট ফেলিউর ক্ষেত্রে মরফিন বলবা, প্যাথেডিন বলবা না। এমআই এর ক্ষেত্রে প্যাথেডিন, ইনফ্রি এমআই এর ক্ষেত্রে আমরা মরফিন দেই না। ইনফ্রি এমআই এর ক্ষেত্রে যদি চেস্ট পেইন থাকে সেখানে প্যাথেডিন দেই, কিন্তু আর অন্যান্য এমআই এর ক্ষেত্রে, এন্ট্রি এমআই এর ক্ষেত্রে কিন্তু আমরা মরফিনটা ফার্স্ট চয়েস। কিন্তু মরফিন সব জায়গায় পাওয়া যায় না। মরফিন কিভাবে বানাইতে হয় জানো? কতটুকু থাকে এটা জানো কিনা প্র্যাকটিক্যালি? দেখি কতটুকু প্র্যাকটিক্যাল মানে ওয়ার্ডে তোমরা ঠিকভাবে কাজ করছো কিনা বলো। 1 অ্যাম্পুলে কতটুক থাকে? 1 ml এ 15 মিলিগ্রাম থাকে। 1 ml এ কত থাকে? 15 মিলিগ্রাম। সেখানে 14 ml আমরা যোগ করি। 14 ml যোগ করব। 14 ml 3 ml নিয়ে তারপর হচ্ছে আমরা দিব। হ্যাঁ 15 ml এ তো তখন কত হবে? 15 ml এ 15 মিলিগ্রাম থাকবে। 15 মিলিগ্রাম, জি স্যার। হ্যাঁ তখন আমরা 3 ml করে বা 2 ml করে 3 cc, হ্যাঁ আমরা সিস্টারকে বলবো যে 3 cc দেন। তারপরে হয়তো 1 ঘন্টা পরে যদি না পেইন রিলিভ হয় বা প্রেসার না কমে, এলভিএফ না করবে, আবার 3 মিলিগ্রাম দিতে পারবো। এরকম অ্যালিকুয়েট, এটা যেন মনে থাকে যে 1 ml এ 15 মিলিগ্রাম থাকে, এটাকে বানিয়ে নিতে হবে। আচ্ছা এরপরে বলো। আর স্যার তারপর লেটেস্ট বলেছেন যে স্যার এখন ইউজ করা হয় এনজিওটেনসিন রিসেপ্টর নেপ্রিলাইজিং ইনহিবিটর, সিকুবিট্রাল আর ভালসার্টানের কম্বিনেশন। হ্যাঁ সিকুবিট্রাল আর ভালসার্টানের কম্বিনেশন। জি স্যার। আচ্ছা আর আরেকটা হলো স্যার স্পাইরোনোলেকটন এবং জি স্পাইরোনোলেকটন মানে জি স্যার হ্যাঁ এপিরিনন, হ্যাঁ ইপ্লেরিনন, এটা এর মধ্যে সার্চ দিলেই পাবা এবং ইয়েতেও আছে, গাইডলাইনেও আছে। তারপরে স্যার অ্যামিডারন না, অ্যামিডারন দিবে তুমি যদি হার্ট ফেলিউরের সাথে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের হার্ট ফেলিউরের সাথে প্রথমে আমরা বিটা ব্লকার দিয়ে চেষ্টা করব। বিটা ব্লকার যদি না হয় তাহলে আমি অ্যামিডারন দিব। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন উইথ হার্ট ফেলিউর, অ্যামিডারন কিন্তু খুব বেশি ভালো ড্রাগ না, তবে এটা অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। যে কোনো অ্যান্টি অ্যারিথমিক ড্রাগে যখন অন্যান্য ড্রাগ কাজ না করবে
তখন অ্যামিডরন আমরা দিয়ে থাকি, এটা মনে রাখবা। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ডিগক্সিন কি ইউজ করা যাবে কিনা স্যার রেট ইয়েস, কন্ট্রোলের হোয়াই জন্য? নট, এইটাই তো আমি বলতে যাচ্ছিলাম। এই তো ডিগক্সিন ইউজ করা যাবে। ডিগক্সিনের কিন্তু মর্টালিটি বেনিফিট নাই। ডিগক্সিন শুধু সিমটোমেটিক ইমপ্রুভমেন্ট করবে, কিন্তু হসপিটালাইজেশনও কমায় এই ডিগক্সিন, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়। এই যে হার্ট ফেলিউর উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে সেক্ষেত্রেও আমরা ডিগক্সিন ইউজ করতে পারি। এবং হার্ট ফেলিউর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, হার্ট ফেলিউরের সাথে ইজেকশন ফ্র্যাকশন মাত্র 25%, 30%, সেসব ক্ষেত্রে অবশ্যই আমরা ডিগক্সিন ডিউরিং ডিসচার্জে ডিগক্সিন দিয়ে দিতে পারি। তবে সেক্ষেত্রে ডিগক্সিন হাফলাই বেশির জন্য আমরা সপ্তাহের একটা দিন আমরা এটা অফ রাখি, তাই না? ঠিক আছে তো? হ্যাঁ, একটা দিন আমরা অফ রাখি ডিগক্সিন। তো ডিগক্সিন এর আবার এটার সাইড ইফেক্টও আছে, দেখা যাবে যে সে প্রতিনিয়তই খেয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো দেখতে হবে। ডিগক্সিনে আবার অ্যানোরিক্সিয়া করে, সেই জিনিসগুলো। ডিগক্সিনে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে। এবং হার্ট ফেলিউর নিজেও তো, হার্ট ফেলিউরের পেশেন্ট আসলে তো আমরা সিরাম ইলেকট্রোলাইটও অবশ্য করব, কারণ সিরাম ইলেকট্রোলাইটও ডিএনএজমেন্ট থাকতে পারে। আর কি কি মানে প্র্যাকটিক্যাল পয়েন্টস তোমরা করতে চাও? শেষ করে দিব আর কি। এখন আমি যেটা প্রথমে যেটা বললাম যে যে কোনো একটা এল্ডারলি পেশেন্টের শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসলে কিন্তু প্রথমে মেল পেশেন্ট হোক সে স্মোকার, প্রথমেই তোমাকে চিন্তা করতে হবে সেই অ্যাজমা সিওপিডির আগে প্রথমেই তোমাকে হার্ট ফেলিউর চিন্তা করতে হবে। এরপর তুমি এক্সামিনেশন করো, পরীক্ষা করো, যতই যাই করো না কেন। কারণ অনেক সময় দেখা গেছে যে পেশেন্ট হার্ট ফেলিউর কার্ডিওমায়োপ্যাথি, সে ব্রঙ্কিয়াল এজমা সিওপিডি কর পালমোনালের ম্যানেজমেন্ট পাচ্ছে দিনের পর দিন, ডেজ টুগেদার, ইয়ার্স টুগেদার। ঠিক কিনা? ঠিক বললাম কিনা? জি স্যার, ঠিক বলো। বলছেন স্যার। হ্যাঁ, কার্ডিওমায়োপ্যাথির পেশেন্ট ক্রনিক হার্ট ফেলিউর, সে অ্যাজমার চিকিৎসা পেয়ে যাচ্ছে দিনের পর দিন, ইনহেলার পেয়ে যাচ্ছে, সিওপিডির ম্যানেজমেন্ট পেয়ে যাচ্ছে। তবে হার্ট ফেলিউর পেশেন্টের ক্ষেত্রে যেহেতু কিছুটা লাং কনজেশন হয়, সেই সব ক্ষেত্রে কিছুটা রিলিফ করতে পারে মন্টেলিউকাস্ট, কিন্তু ডক্সিফাইলিন এটা আবার হার্ট ফেলিউরকে ওরসেনিং করতে পারে। ডক্সিফাইলিন উইথ কশন, কারণ কম্বিনেশনও থাকতে পারে। একটা পেশেন্টের হার্ট ফেলিউরের সাথে ব্রঙ্কিয়াল এজমা থাকতে পারে, এবং একটা পেশেন্টের কর পালমোনাল সাথে এসটি এলিভেশন এমআই হয়েছে, দ্যাট মিন্স এমআই হয়ে তার লেফট হার্ট ফেলিউর, আবার ওদিকে ওই সাইডে কর পালমোনালও ডেভেলপ করেছে। তো সেই সব পেশেন্টের ক্ষেত্রে কম্বাইনলি দিতে হবে আমাকে হার্ট ফেলিউরের যে মেডিকেশন সেটাও দিতে হবে, এবং মানে সিওপিডির যে ম্যানেজমেন্ট সেটাও আমাকে দিতে হবে। তা আজকে থাক মনে হয় নাকি? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার যদি হার্ট ফেলিউর থাকে, সাথে তার প্রেসার অনেক কম, 90-60 এরকম প্রেসার আছে, সাথে হার্ট ফেলিউর, তো তার শ্বাসকষ্ট খুব হচ্ছে, বাইলেটার ব্যাসাল ক্রেপস অনেক হাই, তো সেই সব রোগীকে স্যার আমরা কিভাবে ম্যানেজ করব? কারণ স্যার ল্যাসিক্স স্পাইরোকার্ড দিলেও দেখা যাচ্ছে প্রেসার ফল করবে, তো এই সব রোগীকে আমরা কিভাবে স্যার ম্যানেজ করব? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে আই থিংক এটা ইনভেরিয়েবলি পাওয়া যায় আমাদের ওয়ার্ডে। প্রেসার 90/60, বেজাল ক্রেপস অথবা মিড মানে কি বলবো যে পর্যন্ত, মিড ব্যাক পর্যন্ত তোমার ক্রিপিটেশন। জি স্যার। সেখানে তোমাকে ডায়োরেটিক্সও দিতে হবে, আইনোট্রপিক এজেন্টও দিতে হবে, ডোপামিন, ডোবোটামিন। তোমাকে কার্ডিওজেনিক শকটাকে স্যার কন্ট্রোল করতে হবে, একই সাথে ডায়োরেটিক্স দিতে হবে। ইয়েস, ডায়োরেটিক্স দিতে তুমি দেখবা যে একদম পর্যন্ত ক্রেপস হয়ে গেছে, একদম কিলিপ ক্লাস 3 বা 4 কিলিপ ক্লাস। কিলিপ ক্লাস কিন্তু বেজাল ক্রেপস এর উপর নির্ভর করে পড়া হয়। কিলিপ ক্লাস 1 মানে কি? নো ক্রেপস, ইমপেন্ডিং হার্ট ফেলিউর। কিলিপ ক্লাস 2 মানে কি? একদম 50% পর্যন্ত ক্রেপস। জি স্যার। আর কিলিপ ক্লাস কত 3 না 4 কত? পুরা বেজে একেবারে পিছনে ব্যাক পুরাটাই ক্রেপস, হোল লাংসে ক্রেপস। কিলিপ ক্লাস 4, কিলিপ ক্লাস 4 বাট প্রেসার 90/60। সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ডায়োরেটিক্স দিতে হবে, অবশ্যই আইনোট্রপিক এজেন্ট দিতে হবে, দুইটা দিয়ে কাজ করতে হবে। আর কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম? স্যার এগুলো, স্যার একটা কোশ্চেন স্যার, স্যার এগুলো পেশেন্টে কি ওয়ার্ডে ম্যানেজ করা যাবে নাকি সবসময় সিসিইউ তে ম্যানেজ করতে হবে?
স্যার ডোপামিন মানে কি ওই 1 লিটারের মধ্যে আমরা বলি 2 অ্যাম্পুল দিয়ে 8 ড্রপ পার মিনিট এভাবে কি দিতে হবে? হ্যাঁ, এইভাবেই দিতে হবে, কিন্তু তোমাকে ডোপামিন দেওয়ার পরে সিস্টোলিক প্রেসার যদি 90-র উপরে ওঠে তখন তোমাকে ডোবোটামিনও দিতে পারো। ডোপামিনের সাথে ডোবোটামিনও মিক্স করে দেওয়া যায়। এটা স্যার ওয়ার্ডে একটু ম্যানেজ দেখে করতে হবে, ওয়ার্ডে ম্যানেজ করতে হবে। তারপরে আমি বলি, ক্রনিক হার্ট ফেলিউরের পেশেন্ট অনেক 90/60 পেশেন্ট নিয়ে হাঁটাহাঁটি করতেছে, তার ডেইলি অ্যাক্টিভিটিস কিছুটা লিমিটেশন, বাট সে টুকটাক কাজ করতেছে, বেশ ভালো আছে। কিন্তু সেই সব পেশেন্টের ক্ষেত্রে কিন্তু লো ডোজে তুমি এসি ইনহিবিটর দিতে পারো 1.25, ঠিক আছে? যদি সে মানে হাইপোটেনশনের জন্য মানে সে মানে ডিজিনেস, প্রিসিনকপ এরকম থাকে, তখন হয়তো তুমি এসি ইনহিবিটর উইথড্র করতে পারো, প্রেসার রিডিউসিং এটা। কিন্তু তোমাকে অন্যান্য যে ড্রাগস গুলো সেগুলো দিতে হবে। যেমন যদি মনে করো এসটি এলিভেশন এমআই, কার্ডিওমায়োপ্যাথি হয়ে গেছে, ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, সেখানে তুমি অ্যান্টিপ্লেটিলেট, তারপরে স্ট্যাটিনও এখানে খুব একটা বেশি যে রোল প্লে করে তা না, তারপরে আমরা সাধারণত দিয়ে থাকি অ্যাকর্ডিং টু গাইডলাইন। এসি ইনহিবিটর এখানে লোড 1.25 2 বেলা করে দিতে পারো, 1 বেলা করে দিতে পারো। কিন্তু যদি দেখা যায় যে না, তার ড্রাই কফ হচ্ছে, প্রেসার আরো কমে যাচ্ছে, তখন তোমাকে উইথড্র করতে হবে, এছাড়া উপায় নাই। ডিগক্সিন দিতে পারি আমরা। আজকে থাক নাকি? বলো স্যার। স্যার ফ্রুসেমাইড যেগুলো জায়গাতে কন্ট্রাইন্ডিকেশন, তাহলে সেই সব ক্ষেত্রে ফ্রুসেমাইডের অল্টার হিসেবে কি ইউজ করতে পারি? ফ্রুসামাইডের অল্টার না, ফ্রুসামাইডের কন্ট্রাইন্ডিকেশন বলতে কি তুমি বোঝাইতে চাচ্ছ? একটা যে অ্যাকুট হার্ট ফেলিউর যদি আসে তখন তো ফ্রুসামাইড তোমাকে দিতেই হবে। ফ্রুসামাইডের সাথে যদি তুমি দেখো হাইপোনাট্রিমিয়া হয়, মানে সেই ক্ষেত্রে তুমি হতে পারে যে ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্টও দিতে হইতে পারে, তোমাকে দিতে হতে পারে। বুঝো নাই কথা? সোডিয়াম ক্লোরাইডও দিতে হবে, কিছু দিতে হবে, কারণ ফ্রুসামাইড না দিলে তুমি ওই ক্রিপিটেশন, ভেজাল ক্রিপিটেশন তুমি কমাইতে পারবে না। নন দিয়ে তুমি খুব একটা কমাতে পারবে না। আরেকটা আছে টরসামাইড। টরসামাইড সাধারণত এমেজাইড যেটা, সেটা এখন ওইভাবে অতটা ইউজ হয় না, তবে টরসামাইডটা ইউজ হয়। হ্যাঁ, টরসামাইড। যদি ইনজেকশন ফ্র্যাকশন লেস দ্যান 30% হয় ক্রনিক হার্ট ফেলিউরে, সেক্ষেত্রে স্যার মেটোপ্রোলোলের কি কোনো স্পেসিফিক মানে রোল আছে? বিটা ব্লকার? হ্যাঁ, অবশ্যই রোল আছে। বিটা ব্লকার তুমি 25 এরও হাফ করে দুবেলা দিতে পারো। মনে করো যে তোমার এটা ক্রনিক স্টেবল হার্ট ফেলিউর, প্রেসার কম, 100/70 বা 90/60, সেই সব ক্ষেত্রে তুমি ভেরি লো ডোজে, যেমন কার্বিডেলল 6.25 এর হাফ ডোজে দিয়ে দেখতে পারি আমরা যে প্রেসার কমে কিনা। যদি প্রেসার খুব একটা না কমে, প্রেসার যদি ওভাবেই থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু আমরা প্রেসার রিডিউসিং এজেন্ট হিসাবে দিচ্ছি না। এসি ইনহিবিটর 1.25 বা কার্বিডেলল 3.125, এই যে ডোজটা, বা বিটা ব্লকার মেটোপ্রোলল 25 মিলিগ্রাম হাফ দুবেলা, এরা কিন্তু প্রেসার রিডিউসিং এজেন্ট হিসেবে এখানে আসলে কাজ করতেছে না। এটা আমরা হার্ট ফেলিউরের মর্টালিটি, মরবিডিটি, বেনিফিটের জন্য দিতেছি আমরা, এটা মনে রাখতে হবে। তুমি দিয়ে দেখবা, দিয়ে দেখে পেশেন্টকে ফলো আপ করবা, এরপর আস্তে আস্তে তুমি বাড়াবা, ডোজ বাড়াবা। স্যার এর রোলটা কি স্যার আছে? প্র্যাকটিক্যাল ইস্যু। হ্যাঁ স্যার, স্যার মেটাকার্ডের কি স্যার রোল আছে? মেটাকার্ডের মধ্যে আমরা হ্যাঁ, এটা কিছুটা রোল আছে। এটা মেটাবলিক মডুলেটর, এটা ফ্যাট মেটাবলিজমকে কমিয়ে গ্লুকোজ ইউটিলাইজেশন করায়, যেখানে এটিপি কম লাগে হার্টের। সেই ক্ষেত্রে অনেক কিছু ট্রায়াল আছে, হার্ট ফেলিউরে ট্রাইমেটাজিডিনের রোল আছে, কিছু ট্রায়াল এটা প্রমাণিত হয়েছে। সেই কারণে এই ট্রাইমেটাজিডিন দেওয়া যেতে পারে। আচ্ছা, রেনোলাজিন যে স্যার দেয় কেউ
রেনোলাজিনও মেটাবলিক মডুলেটর, রেনোলাজিনও আমরা দিতে পারি। এখানে রেনোলাজিন হার্ট ফেলিউরের জন্য না, রেনোলাজিন সাধারণত অ্যান্টি অ্যাঞ্জিনাল হিসেবে সাধারণত আমরা দিয়ে থাকি। আর ট্রাইমেটাজিডিন এটা অ্যান্টি অ্যাঞ্জিনাল এবং হার্ট ফেলিউরের ক্ষেত্রেও আমরা দিয়ে থাকি। কিন্তু রেনোলাজিন স্পেশালি অ্যান্টি অ্যাঞ্জিনাল হিসাবে। প্রথমে তো আমরা নাইট্রেট দিব, এরপরেও দেখা যায় বিশেষ করে ক্রনিক করোনারি সিনড্রোম যে পেশেন্টগুলা বা ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা, একটু হাঁটলেই ব্যথা হয় আবার রেস্ট নিলে কমে যায়, সেই সব পেশেন্টকে আমরা নাইট্রেট ট্যাবলেট ফর্মে দিলাম। নাইট্রেট দেওয়ার পরে ওনার ব্যথা হচ্ছে, ট্রাইমেটাজিডিন বিটা ব্লকার দিলাম, মেটোপ্রোলল কিন্তু অ্যান্টি অ্যাঞ্জিনাল, অ্যান্টি অ্যারিথমিক, অ্যান্টি হাইপারটেনসিভ। মেটোপ্রোলল অ্যান্টি হাইপারটেনসিভ রোল কম, অ্যান্টি অ্যাঞ্জিনাল এবং অ্যান্টি অ্যারিথমিক রোল বেশি মেটোপ্রোলল। তাহলে অ্যান্টি অ্যাঞ্জিনাল নাইট্রেট একটা, মেটোপ্রোলল বিটা লক 25 বিডি দিলাম, এরপরেও চেস্ট পেন কমপ্লেট করতেছে, ট্রাইমেটাজিডিন অ্যাড করব। এরপরেও যদি হয় আমরা ওই কি বলে রেনোলাজিন অ্যাড করতে পারি, অথবা নিকোরেন্ডিল অ্যাড করতে পারি, পটাশিয়াম চ্যানেল অ্যাক্টিভেটর। আচ্ছা স্যার, এই যে একটা ড্রাগ যে স্যার দেয় কোএনজাইম কিউ, ওইটা কি স্যার কোনো রোল আছে? মানে আসলে খুব একটা মানে সায়েন্টিফিক্যালি প্রুভ না কোএনজাইম কিউ। লেভোকার্নিটিন কিছুটা বলা আছে, লেভোকার্নিটিন বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে দিয়ে থাকা হয়, কিন্তু এটার ওরকম মানে ইফেক্টিভ রোল খুব একটা পাওয়া যায় না। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, একটু যদি স্যার ওই যে ইনজেকশন ফ্র্যাকশন স্যার হচ্ছে যদি হচ্ছে কোনো একটা পেশেন্টের হচ্ছে কি স্যার আইসিএম বা ডিসিএম ডেভেলপ করে হার্ট ফেলিওর সাথে যদি হচ্ছে হার্ট ফেলিওর থাকে ইনজেকশন ফ্র্যাকশন, স্যার সেক্ষেত্রে কি যদি হচ্ছে স্যার ইয়া দিয়ে ড্রাগ দিয়ে যদি স্যার হচ্ছে কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে স্যার অন্য কোনো স্যার হচ্ছে ব্যবস্থা আছে কিনা, বা স্যার হচ্ছে কি কোনো ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিভাইস? হ্যাঁ অবশ্যই। তখন কি বলে তোমাকে ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট যেটা আইসিডি অথবা কি বলে সিআরটি দিয়ে দিলে হবে কি তোমার তোমার যে সিআরটি আবার ইন্ডিকেশন আছে, হোয়াইট কিউআরএস কমপ্লেক্স থাকতে হবে 120 কি বলে মিলিসেকেন্ড বা 130 মিলিসেকেন্ড কিউআরএস হোয়াইট কমপ্লেক্স থাকতে হবে, এলবিবি প্যাটার্ন থাকতে হবে, সাইনাস রিদমে থাকতে হবে, ইজেকশন ফ্র্যাকশন 35 এর কম থাকতে হবে। সেই সব পেশেন্টের ক্ষেত্রে সিআরটি দিলে ইজেকশন ফ্র্যাকশন বাড়বে, কারণ লেফট ভেন্ট্রিকুল রাইট ভেন্ট্রিকুলের যে মানে ইনকোঅর্ডিনেশন যে মুভমেন্টটা, সেটাকে কোঅর্ডিনেটেড ওয়েতে মুভমেন্ট করে ইজেকশন ফ্র্যাকশন বাড়াবে। এবং সিআরটি ডি ডিফিব্রিলেটর যদি দেওয়া হয়, সিআরটি ডি যেটা বলা হয়, সেই সব ক্ষেত্রে পেশেন্টের ক্ষেত্রে যখন হার্ট ফেলিওর পেশেন্ট ক্ষেত্রে অ্যারিথমিয়া প্রোন, যে কোনো সময় ভিএফ ডেভেলপ করতে পারে, তখন ওই ডিফিব্রিলেটর মেশিনের ওই অপশনটা অ্যারিথমিয়াটাকে সেন্স করে সাথে সাথে সে অ্যাবলেট করে দেবে, সিআরটি রোল যেটা। ঠিক আছে, এটা ইন্টারভেনশনাল ম্যানেজমেন্ট। আইসিডি দেওয়া হয়, আইসিডি কিন্তু হার্ট ফেলিউরের জন্য না, হার্ট ফেলিউরের জন্য সাডেন কার্ডিয়াক ডেথ প্রিভেন্ট করার জন্য আইসিডি দেওয়া হয়, ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর। কারণ ইনজেকশন ফ্র্যাকশন যাদের কম থাকে 35%, 25% বা 30%, তাদের যে কোনো ভিটি হতে পারে, ভিএফ হতে পারে। তাহলে এই আইসিডিটা যদি এবং একবার তার যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় বা ভিটি ম্যালিগন্যান্ট, আইসিডি লাগিয়ে দেওয়া যেতে পারে যদি পেশেন্ট অ্যাফোর্ড করতে পারে। আইসিডি মানে পেসমেকারের মতো একটা ডিভাইস, ইমপ্লান্টেবল কার্ডিয়াক ডিফিব্রিলেটর। আরেকটা যেটা হলো আইএবিপি সাপোর্ট, অ্যাকুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের ক্ষেত্রে কিন্তু আমরা আইএবিপি সাপোর্টও দিতে পারি, মেকানিক্যাল। সিস্টোলের সময় আনলোড আর ডায়াস্টোলের সময় হলো কি টার্মটা ইনফ্লেট এবং ডিফ্লেট, ওই ইয়েতে অ্যাসেন্ডিং এওয়ার্টাতে ওই বেলুনটা সেট করে দেওয়া হয় আইএবিপি ডিভাইসটা। তোমরা হয়তো দেখো নাই, আমরা ওই যে এমডি কার্ডিওলজি করার সময় হয়তো এনআইসিবিতে একবার দেখেছিলাম। ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস আছে, তারপরে ভেন্ট্রিকুলার সার্জারি করা হয় অ্যানিউরিজম যদি হয়ে যায়, অ্যানিউরিজেক্টমি, অ্যানিউরিজমাল যে পার্টটা সেটাকে রিসেকশন করে দেওয়া হয়। আজকে থাক, তাহলে আজকে প্র্যাকটিক্যাল ইস্যু নিয়ে কথা বললাম, ঠিক আছে কিনা বলো? জি স্যার। স্যার একটা কোশ্চেন স্যার ওই হার্ট ফেলিওর রোগীকে আমি সবসময় কি ট্রাইমেটাজিডিন দিব, নাকি স্যার ইনজেকশন ফ্র্যাকশনের সাথে কোনো সম্পর্ক আছে ট্রাইমেটাজিডিন দেওয়ার? না, ইনজেকশন ফ্র্যাকশনের সাথে সম্পর্ক আছে বলতে, যদি তোমার
কার্ডিওমায়োপ্যাথি বললাম যে হার্ট ফেলিউর কার্ডিওমায়োপ্যাথি হয়ে গেছে, সেই ক্ষেত্রে দিতে পারো কিছুটা বেনিফিট। কিছু কিছু ট্রায়ালে এটা বেনিফিট পেয়েছে, যেহেতু কার্ডিয়াক, মনে রাখবা যে কার্ডিয়াক মাসুল সাধারণত নর্মাল ফিজিওলজিক্যাল কন্ডিশনে 80%, 70 to 80% ক্ষেত্রে ফ্যাটি অ্যাসিড থেকে নিউট্রিশনটা নেয়, 25 থেকে 30% কার্বোহাইড্রেট থেকে নেয়। কিন্তু যখন এমআই হয়ে যায়, প্যাথোলজিক্যাল কন্ডিশন হয়ে যায়, তখন তুমি যদি ফ্যাটি অ্যাসিড ইউটিলাইজেশন করতে যাও, তখন কিন্তু ফ্যাট বার্ন ইন দ্য ফ্লেম অফ কার্বোহাইড্রেট। ফ্যাটি অ্যাসিড বিটেক্স অক্সিডেশন করতে গেলে এটিপি লাগে। তা আমরা কার্ডিয়াকের যে এটিপি খরচটা, কার্ডিয়াকের মানে এনার্জিটা আমরা কমাতে চাচ্ছি, সেই কারণে বিটা অক্সিডেশনটাকে ইনহিবিট করা হয় এই ট্রাইমেটাজিডিন দিয়ে। কিটো অ্যাসাইল কোয়ে ইনহিবিটর কিন্তু এই ট্রাইমেটাজিডিন। সেই সব ক্ষেত্রে কিছুটা হেল্প হয় হার্ট ফেলিউরের ক্ষেত্রে। আর আরেকটা হলো যে ইজেকশন ফ্র্যাকশন হয়তো মডারেট রেঞ্জে আছে, 35, 40, 45, 50, পেশেন্ট এনজিনা আছে, বিটা ব্লকার দিয়েছো, নাইট্রেট দিয়েছো, পেশেন্টের এনজিনাস, চেস্ট পেইন হয় প্রায়, সেই সব ক্ষেত্রে ট্রাইমেটাজিডিন আমরা দিতে পারি। ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট ফেলিউর, এনজিনা, ট্রাইমেটাজিডিন দিতে পারি। কিন্তু একটা পেশেন্টের যখন ক্রনিক করোনারি সিনড্রোম, আগে ক্রনিক স্টেবল এনজিনা ছিল, এটাকে এখন টার্মিনোলজি চেঞ্জ হয়ে গেছে, এটা এখন বলা হয় ক্রনিক করোনারি সিনড্রোম, যেমন অ্যাকুট করোনারি সিনড্রোম। সেই ক্রনিক করোনারি সিনড্রোমের সিসিএস ক্লাস 3 বা 4 মানে রেস্ট এনজিনা যদি হয়, বা সেই সব ক্ষেত্রে কিন্তু তোমার মানে ম্যাক্সিমাম ড্রাগ দিয়েও যদি তোমার না হয়, তখন সেই পেশেন্টকে কিন্তু আমাকে এনজিওগ্রাম করতে হবে, এনজিওগ্রাম করে রিভাস্কুলারাইজেশনের পন্থায় যেতে হবে, স্ট্যান্টিং অর সিএবিজি। তো আজকে থাক নাকি? জি স্যার। ঠিক আছে তো নাকি? আজকে কিন্তু অন্যভাবে পড়ালাম, ওই অ্যাজ ইউজুয়াল লেকচার থেকে আমি মনে করি এটাই ভালো হলো নাকি? জি স্যার, অনেক ভালো হয়েছে স্যার। প্র্যাকটিক্যাল ইস্যু নিয়ে আলোচনা করলাম, আমার মনে হয় এটাই ভালো, কারণ হার্ট ফেলিউরের তুমি ডেফিনেশন বলো, ক্লাসিফিকেশন বলো, সবকিছু বইয়ের মধ্যে পড়তে পারবে, জানতে পারবে, কিন্তু কিছু কিছু প্র্যাকটিক্যাল পয়েন্ট যেগুলো তোমরা জিজ্ঞেস করলা বা আমি ইচ্ছে করে নিজে থেকেই বললাম, সেই জিনিসগুলা ক্লাস ছাড়া বা ছাড়া হবে না, সম্ভব না। টিচারদের মানে টিচিং গুরু ছাড়া হবে না। স্যার আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ বলো স্যার। আইসিএমপি বা ডিসিএমপি পেশেন্ট গুলোকে ডিঅক্সিনটা কিভাবে দিব স্যার? ডিঅক্সিন সাধারণত প্রথমে লো ডোজেই দেওয়া ভালো, 0.25 মাইক্রোগ্রাম, 2 মিলিগ্রাম অথবা 250 মাইক্রোগ্রাম ওয়ান্স ডেইলি দিবা। সেটা ফ্রাইডে, শুক্রবারটা মনে থাকে এই জন্য ফ্রাইডে অফ থাকবে। এরপরে 0.5ও দিতে পারো যদি পেশেন্ট টলারেট করতে পারে। কিন্তু আবার ডিঅক্সিন ইনডিউসড অনেক সময় অ্যানোরিক্সিয়া ডেভেলপ করে, সিভিয়ার অ্যানোরিক্সিয়া ডেভেলপ করে, পরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়, সেসব ক্ষেত্রে তোমাকে হয়তো 25 মিলিগ্রামের হাফ করেও আমরা অনেক সময় দিয়ে থাকি, শুরু করতে পারি, পরে আস্তে আস্তে বাড়াতে পারি। ডিঅক্সিনের যে একদম রোল প্লে করে না তা না, বিশেষ করে হার্ট ফেলিউর যদি রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন থাকে 25%, 30%, সাথে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকে, সেসব ক্ষেত্রে ডিঅক্সিন বেশ ভালো কাজ করে, বেস্ট ড্রাগ। এটা হসপিটালাইজেশনও কমায়, সিমটমও রিলিভ করে, কিন্তু মর্টালিটি বেনিফিট নাই। তো ঠিক আছে, আমার কারেন্ট চার্জও শেষ হয়ে গেছে মোবাইল কি বলে ল্যাপটপের। জি স্যার। তো গুড নাইট, ভালো থাকো। আবার আরেকদিন আলোচনা করা যাবে আরেকটা টপিক নিয়ে, হাইপারটেনশন নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে, কারণ হাইপারটেনশন খুবই প্র্যাকটিক্যাল ইস্যু, বোথ ইন ইনডোর এন্ড ইন পেশেন্ট এন্ড আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। হাইপারটেনশন নিয়ে একদিন আলোচনা করবো নি। আর তোমরা এইভাবে কোশ্চেন রেডি করবা যে কি কি কোশ্চেন, কি কি প্র্যাকটিক্যাল প্রবলেম তোমরা ফেস করতেছো, সেই প্রবলেম ফেস মানে করে আমরা যদি সেটা সলভ করতে পারি, সেটাই হবে আসলে সাকসেসফুল। তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ স্যার। স্টে সেফ। থ্যাংক ইউ স্যার। সেফলি করো, তোমরা যারা প্রাইভেট চেম্বার করো বাই করো, সেফলি করবা। আর যারা বাইরে বের হবা অবশ্যই মাস্ক পরবা, যদিও মাস্ক বেশি সময় পরে থাকলে কার্বন ডাইঅক্সাইড রিব্রিদিং হেডেক হয়, আমার ইদানিং হচ্ছে, খুবই খারাপ লাগে বেশি সময় মাস্ক পরে থাকাটা। ঠিক আছে, এটা বন্ধ করে দাও।
ঠিক আছে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আদাব স্যার। আদাব আদাব স্যার। আদাব আদাব আদাব। দোয়া করো আমার জন্য, আমি দোয়া করি তোমাদের জন্য। অবশ্যই স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাভ এ গুড নাইট এভরিবডি।